আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালোভাবেই এগিয়ে চলছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা প্রথম পত্রের রক্তে আমার অনাদি অস্থি কবিতা সম্পর্কে জানব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় রক্তে আমার অনাদি অস্থি। কবিতাটি লিখেছেন দিলওয়ার। তো প্রথমেই আমরা দিলওয়ার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। দিলওয়ার জন্মগ্রহণ করেছেন 1937 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এবং মৃত্যুবরণ করেছেন 2013 খ্রিস্টাব্দের 10 অক্টোবর। তিনি জন্মগ্রহণ করেছেন সিলেটের সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভার্থখোলা গ্রামে। তার পুরো নাম দিলওয়ার খান। তিনি উচ্চ বংশে জন্মগ্রহণ করলেও জীবনের শুরু থেকেই জনমনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পারিবারিক খান পদবি তিনি বর্জন করেন। বাংলাদেশের সাধারণ মানুষের মননের কথা তার সাহিত্যে স্বতঃস্ফূর্তভাবে উঠে আসায় তাকে বলা হয় গণমানুষের কবি। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। দিলওয়ারকে বলা হয় গণমানুষের কবি। পেশাগত জীবনে প্রথম 2 মাস তিনি শিক্ষকতা করলেও পরবর্তীতে 1967 খ্রিস্টাব্দে দৈনিক সংবাদ এবং 1973-74 খ্রিস্টাব্দে দৈনিক গণকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। দিলওয়ার ছিলেন মূলত কবি, লেখক এবং ছড়াকার। তার কবিতার মূল সুর দেশ, মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা। গণমানবের মুক্তি তার লক্ষ্য এবং তিনি স্বপ্ন দেখতেন বিভেদমুক্ত কল্যাণী পৃথিবীর। তার প্রথম প্রকাশিত কাব্য জিজ্ঞাসা, এটি প্রকাশিত হয় 1953 খ্রিস্টাব্দে। তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঐকতান, উদ্ভিন্ন উল্লাস, সনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, সব পৃথিবীর ওই বিশ্বজীব, 2 মেরু 2 ডানা, অনতীত পঙ্ক্তিমালা। তো এখানে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ঐকতান কাব্যগ্রন্থটি দিলওয়ারের, কিন্তু ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা তোমাদের পাঠ্য। আরেকটা বিষয় যে রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি রক্তে আমার অনাদি অস্থি কাব্যগ্রন্থের নাম কবিতা। তার প্রবন্ধ গ্রন্থের নাম বাংলাদেশ জন্ম না নিলে এবং উল্লেখযোগ্য ছড়া গ্রন্থের মধ্যে রয়েছে দিলওয়ারের শত ছড়া এবং ছড়ায় অ আ ক খ। সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি 1980 খ্রিস্টাব্দে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার এবং 2008 খ্রিস্টাব্দে পেয়েছেন 21 পদক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দিলওয়ার সম্পর্কে তথ্যগুলো খুব ভালোভাবে দেখে নেবে। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় অনাদি শব্দের অর্থ হলো আদি নয়, প্রাচীন নয় বা পুরাতন নয়, নতুন। আর অস্থি শব্দের অর্থ হলো হাড়। অর্থাৎ এই কবিতার নদীমাতৃক বাংলাদেশের বন্দনা এবং গণমানুষের শিল্পী হিসেবে কবি নিজের প্রত্যয় এবং প্রতিশ্রুতি ঘোষণা করেছেন এবং নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন নদীর মাধ্যমে তিনি বাঙালি জাতিসত্তার স্বরূপকেই তুলে ধরেছেন। অর্থাৎ নদীর বৈশিষ্ট্যের সঙ্গে বাঙালির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছেন এবং কবি সেই বৈশিষ্ট্যকে তার নিজের মধ্যে ধারণ করেছেন। নদীকে কেন্দ্র করে যে জনজীবন গড়ে উঠেছে, কবি সাধারণ মানুষের কবি হিসেবে তার শিল্পীর তুলিতে সেই জনজীবনের ছবিকে চিত্রিত করেন। মানুষের জীবনে বিভিন্ন সুখ দুঃখ, আনন্দ বেদনা, এরকম নানা উত্থান পতনের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। প্রবহমান নদীর বাঁকে বাঁকে যেমন অনেক বাধা বিপত্তি রয়েছে, মৃত্যু ফাঁদ পাতা রয়েছে, ঠিক একইভাবে মানুষের জীবনেও চলার পথে এরকম অনেক বাধা বিপত্তি, অনেক সংগ্রাম রয়েছে।
নদী যেমন সেই সব বাধা বিপত্তিকে অতিক্রম করে, বিভিন্ন বাঁকগুলোকে অতিক্রম করে সাগরে পতিত হয়, ঠিক একইভাবে মানুষও তার এই বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন সংগ্রাম, এরকম উত্থান পতন অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ তার লক্ষ্যে পৌঁছে যায়। কবির জীবনে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন হলো সাধারণ মানুষের মুক্তির স্বপ্ন। তিনি তার সেই স্বপ্নকে বঙ্গোপসাগরের বিশাল জলরাশির কাছে আমানত রেখেছেন। আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি শক্তি আমাদের দেশকে শাসন এবং শোষণ করতে এসেছে। এখন কবি তাদের প্রতি, কবির ক্ষোভ আছে, ক্রোধ আছে, রাগ আছে। এখন এই যে বঙ্গোপসাগরের বিশাল ঘূর্ণায়মান জলরাশি তার সেই রাগকে, তার সেই ক্রোধকে আরো বেশি শক্তিশালী করেছে। এই ক্রোধ শুধু কবির একার না, এটি সমগ্র জনগোষ্ঠীর। তাদের প্রতি এইসব সাধারণ মানুষের ক্রোধ বা রাগ আছে বলেই বিদেশি নরদানবের আগ্রাসন বাঙালিকে দমিয়ে রাখতে পারেনি। বিদেশিরা হয়তো জানে না যে আবহমান ছুটে চলা নদীর মতোই বাঙালি তাদের অস্তিত্বে ধারণ করে আছে জাতিসত্তার চেতনা, দেশপ্রেম বোধ এবং প্রতিবাদী মনোভাব। তাদের এই প্রতিবাদী মনোভাবের কথা তারা জানে না বলেই এদেশে শাসন এবং শোষণ করতে এসেছিল। কিন্তু তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারেনি বা সফলতা লাভ করতে পারেনি, কারণ বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রতিবাদের মধ্য দিয়ে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই কবিতার মূল যে বিষয় সেটি হচ্ছে নদীমাতৃক বাংলাদেশের বন্দনা। আর এই নদীর মাধ্যমে বাঙালির বিভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ নদীর বৈশিষ্ট্যের সঙ্গে বাঙালির বিভিন্ন বৈশিষ্ট্যকে এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে বাংলাদেশে নদ নদীর স্বরূপ তুলে ধরা হয়েছে, সাগর দুহিতা নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করা হয়েছে এবং বিদেশি আগ্রাসনের প্রতি কবির দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা হয়েছে। স্বদেশ এবং জাতিসত্তার প্রতি কবির মমত্ববোধের দিকটি এখানে উঠে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি কবিতাটি ধরে ধরে আলোচনা করি তাহলে কবিতাটি তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। তো চলো আমরা কবিতাটি প্রত্যেক লাইন ধরে ধরে আলোচনা করি। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম। এখানে পদ্মা তোমার যৌবন চাই, যৌবন হলো তারুণ্যের প্রতীক, সৃষ্টিশীলতার প্রতীক, গতিময়তার প্রতীক। আমরা 18 বছর বয়স কবিতায় দেখেছি যে এই যৌবন শক্তি রয়েছে, দুর্বার গতি, অসীম সাহস, আমরা এগুলো দেখেছি। আর এই পদ্মার মধ্যে, পদ্মার কাছে সেই বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে লক্ষ্য করা যায়। এই কারণে কবি পদ্মার কাছেই যৌবন প্রার্থনা করেছেন, কারণ পদ্মা নদী চলার পথে তার যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেগুলোকে ভেঙে চুরে কিন্তু সে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক একইভাবে মানুষের জীবনেও যদি এরকম কোনো বাধা বিপত্তি থাকে, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই কারণে তিনি এই পদ্মার কাছে, পদ্মার সেই বৈশিষ্ট্যটাকে ধারণ করতে চেয়েছেন, অর্থাৎ পদ্মার কাছে যৌবন চেয়েছেন, সেই শক্তি চেয়েছেন, সেই সাহস চেয়েছেন, সেই দুর্বার গতি চেয়েছেন। আমরা পদ্মা সম্পর্কে বিভিন্ন গান শুনি। তার মধ্যে একটা গান হচ্ছে যে সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদাই। এই গানের মধ্যে একটা লাইন আছে যে পদ্মারে তোর তুফান দেইখা পরাণ কাঁপে ডরে। এখন এই যে বাঙালি জাতির মধ্যে যে প্রতিবাদী মনোভাব রয়েছে, যে সাহস রয়েছে, সেই সাহস দেখে যেন বিদেশি শক্তিরা, সেই বিদেশি নরদানবরা ভয় পেয়ে যায় এবং বাঙালি তার ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে। এই কারণে কবি এই পদ্মার কাছে যৌবন প্রার্থনা করেছেন। তারপর বলা হচ্ছে যমুনা তোমার প্রেম। প্রেম ভালোবাসা না থাকলে মানুষকে ভালোবাসতে পারা যায় না, দেশের জন্য কিছু করতে পারা যায় না। আর কবি এই যমুনার কাছে প্রেম প্রার্থনা করেছেন, কারণ বৈষ্ণব পদাবলীর যে রাধাকৃষ্ণের যে প্রণয় লীলা সেটি যমুনা নদীর তীরেই সংঘটিত হয়েছিল এবং এই যমুনা নদীর তীরেই সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল নির্মাণ করেছিলেন। এই কারণেই এই যমুনা নদীকে বলা হয় প্রেম সত্যের চিরপ্রতীক। আর এই কারণেই কবি এই যমুনার কাছে প্রেম প্রার্থনা করেছেন, কারণ শুধুমাত্র শক্তি থাকলেই হবে না, মানুষের মধ্যে প্রেম থাকতে হবে। প্রেম ভালোবাসা দিয়েই পৃথিবীর সব কিছুকে অর্জন করা যায়, সব কিছুকে লাভ করা যায়। এই কারণে কবি এই যমুনার কাছে প্রেম প্রার্থনা করেছেন।
সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। হেম শব্দের অর্থ হলো স্বর্ণ। আমরা জানি আমাদের দেশ নদীমাতৃক দেশ, আর নদীমাতৃক দেশ হয় বাংলাদেশ একটি পলিমাটি সমৃদ্ধ দেশ। আর এই পলিমাটির কারণে আমাদের দেশের মাটি অনেক বেশি উর্বর, আর এই উর্বরতার কারণে এই জমিগুলোতে প্রচুর পরিমাণে ফসল জন্মে। এই কারণে কবি এই পলিমাটিগুলোকে গলিত স্বর্ণের সঙ্গে তুলনা করেছেন। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। এখানে 6টি নদীর নাম বলা হয়েছে। তো তোমাদের এখানে বহুপদী প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেখানে কোন কোন নদীর নাম উল্লেখ করা হয়েছে। তো এখানে মূলত 6টি নদীর নাম উল্লেখ করা হয়েছে: পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা, কর্ণফুলী। তারপর কবি বলছেন যে তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। এখন এই যে নদীকে কেন্দ্র করে যে জনজীবন গড়ে উঠেছে, কবি সাধারণ মানুষের কবি হিসেবে সেই জনজীবনের ছবিকেই চিত্রিত করেছেন। অর্থাৎ তিনি সাধারণ মানুষের কবি হিসেবে সেই মানুষের সেই জনজীবনটাকে তার সাহিত্যের মধ্যে তুলে আনার চেষ্টা করেছেন। এই কারণে তিনি নিজেকে গণমানবের তুলি বলছেন। এখানে তুলি শব্দ মূলত হচ্ছে, তুলি অর্থ হচ্ছে ছবি আঁকার উপকরণ। তিনি যে নিজেকে ছবি আঁকার উপকরণ হিসেবে তুলনা করছেন, কারণ তিনি সেই নদীমাতৃক বাংলাদেশের সেই সাধারণ নদীকে কেন্দ্র করে যে জনজীবন গড়ে উঠেছে, সেই জনজীবনের ছবিগুলোকে, তাদের জীবন কাহিনীগুলোকেই তিনি চিত্রায়ন করেছেন। এই কারণে তিনি নিজেকে গণমানবের তুলি বলছেন। কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা। এখানে বিচিত্র রং দ্বারা মূলত মানুষের জীবনের বিভিন্ন সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না, বিভিন্ন উত্থান পতনকে নির্দেশ করছে। এখন বলা হচ্ছে কত বিচিত্র জীবনের রং। এই যে মানুষের জীবনটা এরকম হাসি কান্না, আনন্দ বেদনার মধ্যে দিয়েই করে উঠেছে, আর এগুলো চারিদিকে এসব চলছে, এই উত্থান পতনগুলোই চলছে। মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। মুগ্ধ মারণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। এখানে নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো চলার পথ যেমন মসৃণ নয়, যেমন কণ্টকমুক্ত নয়, যেমন বাধাহীন নয়, অনেক রকম বাধার সম্মুখীন হয়ে তারপর নদীগুলোকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ঠিক মানুষের জীবনেও এরকম অসংখ্য বাধা রয়েছে, অসংখ্য সংগ্রাম রয়েছে। এই সংগ্রামগুলোকে, এই বাধা বিপত্তিগুলোকে মোকাবেলা করে তারপর মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তারপরও সেখানে অনেক সময় অনেক বিপদের আশঙ্কা থাকে। মূলত এই জায়গা দ্বারা কবি বিপদ সংকুল অবস্থার কথা তুলে ধরছেন। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই। আগে বলেছি যে কবির একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন হলো সাধারণ মানুষের মুক্তির স্বপ্ন। আর কবি সবসময় স্বপ্ন দেখতেন বিভেদ মুক্ত কল্যাণী পৃথিবীর। তিনি তার স্বপ্নকে বঙ্গোপসাগরের বিশাল জলরাশির কাছে আমানত রেখেছেন। এই জিনিসটি এখানে বলছেন, রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই। অর্থাৎ তিনি তার স্বপ্নকে বঙ্গোপসাগরের কাছে আমানত রেখেছেন। ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা যে তার নেই। এখন এই যে বিদেশি শক্তির প্রতি তার যে ক্ষোভ, তার যে রাগ, তার যে ক্রোধ, এই ক্রোধটা এই বঙ্গোপসাগরের বিশাল ঘূর্ণায়মান জলরাশি আরো বেশি শক্তিশালী করেছে। এত বেশি শক্তিশালী করেছে যে তার কোনো তুলনা করা যায় না। এখানে বলা হচ্ছে যে উপমা যে তার নেই, অর্থাৎ তার কোনো তুলনা করা যায় না। অর্থাৎ কবির মধ্যে যে ক্ষোভ রয়েছে, কবির মধ্যে যে রাগ রয়েছে, সেই রাগটাকে সেই বঙ্গোপসাগরের জলরাশির, সেই ঘূর্ণায়মান জলরাশির সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ সেই রাগটাকে আরো বেশি শক্তিশালী করে দিয়েছে সেই জলরাশি। এই কারণে কবি এই উপমাটা এখানে দিয়েছেন। এবং এরকম এরকম তুলনা বা এরকম উপমা আর কোনো কিছুর সঙ্গে করা যায় না। এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে। এখানে স্বজন মানে হচ্ছে আত্মীয়। এই ক্রোধটা বা এই রাগটা শুধুমাত্র কবির একার না, এটি হচ্ছে সমগ্র জনগোষ্ঠীর সম্পদ। এখন সেই বিদেশি শক্তির প্রতি শুধুমাত্র কবির একার রাগ না, কবির একার ক্রোধ না, এটা হচ্ছে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে এই ক্রোধ বা এই রাগটা লক্ষ্য করা যায়। যখন বোঝাই প্রাণের জাহাজ নর দানবের মুখে। এখানে মূলত বোঝানো হয়েছে বিদেশি শক্তিদের প্রতি বা বিদেশি শক্তির প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ, সাধারণ মানুষের যে রাগ, সাধারণ মানুষের যে ক্রোধ রয়েছে,
এটা আছে বলি সেই নরদানবদের আগ্রাসন বাঙালিদেরকে দমিয়ে রাখতে পারেনি। বাঙালিরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সংগ্রাম করেছে তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, অশেষ নদী ও ঢেউ। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, এরপরে কিন্তু অনেক ডট ডট দেওয়া আছে, অর্থাৎ এছাড়াও অসংখ্য নদী বাংলাদেশে রয়েছে এবং এই নদীগুলোতে অসংখ্য ঢেউ রয়েছে। অশেষ নদী ও ঢেউ, এখানে অশেষ শব্দের অর্থ হচ্ছে অন্তহীন, অন্তহীন ঢেউ রয়েছে। ঠিক একইভাবে রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ। এইরকম নদীমাতৃক বাংলাদেশের এই বিভিন্ন নদীর মধ্যে যেমন বিভিন্ন এরকম অশেষ ঢেউ রয়েছে, অন্তহীন ঢেউ রয়েছে, ঠিক একইভাবে বাঙালির রক্তে এরকম ভাবেই বাঙালি জাতিসত্তার চেতনা রয়েছে, দেশ প্রেমবোধ রয়েছে, প্রতিবাদী মনোভাব রয়েছে। বাঙালিরাও যে প্রতিবাদী হতে পারে সেটা বিদেশিরা জানে না, আর এই কারণে কিন্তু তারা আমাদের দেশের শোষণ করতে এসেছে, শাসন করতে এসেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। কারণ শক্তিমান নদীর মতোই বাঙালি সব বাধাকে উপড়ে ফেলে সামনে এগিয়ে গেছে এবং বিদেশি শক্তিদের পরাজিত করেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। তো এই কবিতার মূল বিষয়টি হচ্ছে যে নদীমাতৃক বাংলাদেশে বিভিন্ন নদীর মাধ্যমে, বিভিন্ন নদীর বৈশিষ্ট্যের মাধ্যমে বাঙালিদের বৈশিষ্ট্যকেই মূলত এখানে তুলে ধরা হয়েছে। তোমরা কবিতাটি ভালোভাবে আরো দেখবে, তোমরা বেশি বেশি ভাষায় কবিতাটি অনুশীলন করো, তাহলে কবিতাটি তোমাদের জন্য আরো সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।